অভিশপ্ত রাতের ছায়া। নগরের বাইরে অন্ধকারে ঢেকে থাকা এক প্রাচীন গ্রাম, নাম তার শালিকপুর। এই গ্রামটিকে নিয়ে নানা গুজব ছড়িয়ে আছে। গ্রামের প্রান্তে জঙ্গলের মাঝে দাঁড়িয়ে থাকা একটি জরাজীর্ণ বাগানবাড়ি আছে, যেটিকে সবাই ছায়ার বাড়ি নামে ডাকে। বছরের পর বছর ধরে সেই বাড়িতে কেউ যায় না, কারণ শোনা যায় সেখানে রাত নামলে ছায়ারা জেগে ওঠে, অচেনা কান্নার আওয়াজ শোনা যায়, আর এক অদ্ভুত ঠান্ডা হাওয়া সবকিছুকে ভেদ করে যায়। রাতের বেলা গ্রামের মানুষজন সেই দিকটায় যেতেই সাহস পায় না। বর্ষার সন্ধেই নাকি বাড়িটার জানালা দিয়ে লালচে আলো বেরোয়, আর অদ্ভুত ছায়াগুলো ভেসে বেড়ায় ওঠনে। গ্রামের সবচেয়ে বয়স্ক লোক বটুকেশ্বর দত্ত একদিন বলেছিলেন, ওই বাড়িটা কেবল ইট আর কাঠ নয়, ওই বাড়ির দেয়াল মানুষের অভিশাপে গড়া। এই সব গল্প আমার কাছে রূপকথার মতোই মনে হতো। আমি শহরের মানুষ, আর গ্রাম্য গুজবের সত্যতা নিয়ে আমার কোনো মাথা ব্যথা ছিল না। কিন্তু ভাগ্যক্রমে আমার জীবনে এমন এক রাত এলো যেটা সব বদলে দিল। আমার নাম অর্ণব, কলকাতায় জন্ম, বড় হওয়া, এখন চাকরি সূত্রে এক অডিও ভিজুয়াল প্রোডাকশন হাউসে কাজ করি। ডকুমেন্টারি বানানো আমাদের কাজ। হঠাৎ একদিন অফিস থেকে দায়িত্ব এলো, বাংলার পুরনো ভুতুরে কাহিনীগুলির ওপর একটি ফিল্ম তৈরি করতে হবে। সেই সূত্রেই আমাদের শালিকপুরে যাওয়া। আমরা মোট 4 জন ছিলাম, আমি, আমার সহকর্মী নীলা, ক্যামেরাম্যান রুদ্র আর সাউন্ড ইঞ্জিনিয়ার শুভ্র। ট্রেনে চুচুড়া পর্যন্ত এসে সেখান থেকে গাড়ি ভাড়া করে আমরা পৌঁছালাম শালিকপুর গ্রামে। বিকেল তখন ফুরিয়ে আসছে। গ্রামটা যেন অন্য এক সময় আটকে আছে। চারপাশে নিস্তব্ধতা, রাস্তার ধুলো উড়ছে বাতাসে। বটুকেশ্বর দত্তকে দেখা গেল গ্রামের চায়ের দোকানে বসে। আমরা যখন ছায়ার বাড়ির কথা তুললাম, তিনি চমকে উঠে ফিসফিস করে বললেন, ওই বাড়ি নিয়ে ফিল্ম করবেন না বাবু, ওই বাড়ি কারো ভালো চায় না, যে ওই বাড়িতে যায় সে ফেরে না। আমরা হেসে উড়িয়ে দিলাম। শহরের মানুষ হিসাবে এসব গল্পে বিশ্বাস করাটা বোকামি বলে মনে হয়েছিল, তবে বটুকেশ্বরদার চোখের ভয়টা অস্বাভাবিক ছিল। সেই রাতে আমরা গ্রামের এক স্কুলঘরে থাকার ব্যবস্থা করেছিলাম। সবাই ব্যাগপত্র রেখে হালকা খাওয়া দাওয়া সারলাম। রাত 10টার পর গ্রাম যেন মৃত শহর হয়ে যায়। বাতাসে এক অদ্ভুত গুমোট গন্ধ। মাটির বাড়িগুলো থেকে আলো নিভে যায় একে একে। নীলা বলল, অর্ণবদা, কাল সকালে ছায়ার বাড়ি ঘুরে দেখব তো? আমি হেসে বললাম, সকাল না, কাল রাতেই শ্যুট করব। ভুতুরে জায়গার শ্যুট রাতেই মানায়। রুদ্র একটু কুঁচকে গেল। রাতে ওই বাড়িতে যাওয়া ঠিক হবে তো? আমি মজার ছলে বললাম, ভয় পেলে তুই ক্যামেরা ধরিস না, আমি নিজেই করব। পরদিন বিকেলটা গরমে ক্লান্তিকর ছিল, কিন্তু সন্ধে নামার সঙ্গে সঙ্গে আকাশে কালো মেঘ জমতে লাগল। গ্রামের কয়েকজন বলল, ওই বাড়িতে যেও না আজ, আবহাওয়া ভালো না। কিন্তু আমরা ঠিক করেই ফেলেছি। রাত 10টা নাগাদ আমরা ক্যামেরা, মাইক, আলো সব নিয়ে রওনা হলাম ছায়ার বাড়ির দিকে। গ্রামের প্রান্তে গিয়ে দেখি একটা সরু পথ জঙ্গলের মধ্যে ঢুকে গেছে। কুকুরের ডাক আর ঝিঝি পোকার শব্দ ছাড়া চারপাশে কিছু নেই। হাঁটতে হাঁটতে হঠাৎ মনে হলো চারপাশের হাওয়াটা যেন ভারী হয়ে আসছে। বাতাসে এক ধরনের গন্ধ, কেমন যেন পচা মাটির মতো। শুভ্র বলল, দেখেছ তাপমাত্রা কেমন হঠাৎ কমে গেল? আমরা থেমে চারপাশে তাকালাম। গা ছমছমে নীরবতা, শুধু দূরে কোথাও কাকের ডাক। ছায়ার বাড়ি দেখতে পেলাম অবশেষে। পুরো বাড়িটা অন্ধকারে দাঁড়িয়ে আছে, যেন আমাদের অপেক্ষায়। জানালার কাঁচ ভাঙা, দরজা কাঁত হয়ে ঝুলছে। বাড়ির উঠোনের মাঝখানে একটা শুকনো কুঁয়ো, কুঁয়োর ওপর পুরনো বতাগুল্ম ঝুলছে। রুদ্র ক্যামেরা চালু করল। আমি সামনে দাঁড়িয়ে বলতে শুরু করলাম, এই বাড়িকে ঘিরে বহু অলৌকিক কাহিনী রয়েছে। শোনা যায় প্রায় 100 বছর আগে এই বাড়ির মালিকদের এক ভয়ঙ্কর মৃত্যু হয়েছিল। তারপর থেকেই বাড়িটি অভিশপ্ত। হঠাৎ কুঁয়ো থেকে একটা অদ্ভুত আওয়াজ এলো। মনে হলো কেউ কুঁয়োর ভিতর থেকে পাথর ছুঁড়ল। আমরা থেমে গেলাম। নীলা সংকুচিত গলায় বলল, অর্ণবদা, কেউ আছে নাকি? আমি আলো ফেলে কুঁয়োর ভিতর তাকালাম। শুধু কালো অন্ধকার, কিন্তু মনে হলো কুঁয়োর তলায় যেন কিছু নড়ছে। শুভ্র ধীরে ধীরে কুয়োর কাছে গিয়ে বলল, হ্যালো, কেউ আছো? উত্তর এলো না। হঠাৎ করেই ঠান্ডা হাওয়ার ঝাপটা বয়ে গেল।
আলো নিভে গেল এক মুহূর্তে। ক্যামেরার ব্যাটারি হঠাৎ শেষ হয়ে গেল। আমরা সবাই চমকে উঠলাম। এরপর থেকে রাতটা যেন অন্যরকম হয়ে উঠল। বাড়ির ভিতরে ঢোকার সঙ্গে সঙ্গে এক অদ্ভুত গন্ধ, রক্ত আর পচনের মিশ্রণ। মেঝেতে পায়ের আওয়াজ শুনতে পেলাম, অথচ আমরা ছাড়া আর কেউ নেই। নীলা হঠাৎ থেমে গেল, তার চোখ বড় বড় হয়ে গেছে। ওই দেখো, সিঁড়ির মাথায় কেউ দাঁড়িয়ে আছে। আমরা তাকালাম, সিঁড়ির অন্ধকারে একটা ছায়া। স্পষ্ট দেখতে পেলাম না, কিন্তু মনে হলো কারোর মাথায় লম্বা চুল ঝুলছে, দাঁড়িয়ে তাকিয়ে আছে আমাদের দিকে। শুভ্র গলা শুকিয়ে গিয়ে ফিসফিস করে বলল, আমি এই বাড়ি থেকে বেরোচ্ছি। ঠিক তখনই ওপরের ঘর থেকে দরজা ধপ করে বন্ধ হলো। আমাদের আলো কাঁপছে। রুদ্র ক্যামেরা তুলতেই দেখলাম লেন্সে কুয়াশার মতো কিছুর দাগ। দরজা ধপ করে বন্ধ হওয়ার পর আমাদের বুকের ধরফরানি যেন কানে বাজছিল। নীলা আমার হাত চেপে ধরল, তার আঙুল ঠান্ডা হয়ে গেছে। আমি বললাম, সবাই শান্ত থাকো, হয়তো বাতাসে দরজা লেগেছে। কিন্তু মনে কোথাও একটা অস্বস্তি জমাট বাঁধছিল। আমি রুদ্রকে বললাম ক্যামেরাটা চেক করতে, কিন্তু ক্যামেরা তখন একেবারেই কাজ করছে না। ব্যাটারি হঠাৎ করে ড্রেন হয়ে গেছে। এটা অস্বাভাবিক। আমরা সিঁড়ির দিকে এগোতে লাগলাম। সিঁড়ির প্রতিটি ধাপ কর্মর শব্দ করছে, যেন কেউ আমাদের পায়ের নিচ থেকে শ্বাস নিচ্ছে। উপরে পৌঁছেই দেখি করিডরটা অন্ধকারে ডুবে আছে। হঠাৎ যেন মনে হলো করিডরের শেষ প্রান্তে একটা সাদা ছায়া নড়ছে। নীলা কেঁপে উঠল, অর্ণবদা, ওই যে, ওটা কে? আমিও স্পষ্ট দেখতে পেলাম না, তবে একটা সাদা ধোঁয়াটে অবয়ব করিডরের শেষ প্রান্তে দাঁড়িয়েছিল। মুহূর্তের মধ্যে সেটা মিলিয়ে গেল। শুভ্র চিৎকার করে বলল, আমি নিচে নামছি, আমি আর এক পা ওপরে থাকব না। আমরা ওকে শান্ত করার চেষ্টা করলাম, কিন্তু হঠাৎ একটা ঘরের দরজা কড়কড় করে খুলে গেল। ভিতর থেকে ঠান্ডা হাওয়ার সঙ্গে এক ধরনের পচা গন্ধ বেরিয়ে এলো। রুদ্র আলো ফেলল। ঘরের কোণে একটা পুরনো কাঠের দোলনা পড়ে আছে। দোলনাটা নিজে থেকেই দুলছে। আমরা একে অপরের দিকে তাকালাম। রুদ্র ফিসফিস করে বলল, এটা কেউ করছে? আমি ধীরে ধীরে ঘরের ভিতরে ঢুকলাম। ঘরের দেওয়ালে রক্তের মতো লালচে দাগ। হঠাৎ চোখে পড়ল দোলনার পাশে মাটিতে একটা পুরনো পুতুল পড়ে আছে, তার চোখ নেই। নীলা কাঁপা গলায় বলল, এই পুতুলটা, এটা নড়ছে কেন? আমরা তাকিয়ে দেখলাম সত্যি পুতুলের মাথাটা হালকা নড়ছে, যেন কেউ অদৃশ্য হাত দিয়ে ওটাকে স্পর্শ করছে। শুভ্র চেঁচিয়ে উঠল, এখানে কিছু আছে, আমি অনুভব করছি। ঠিক তখনই দোলনাটা এক ঝটকায় তীব্রভাবে দুলতে শুরু করল, আর কানে এক ভয়ঙ্কর মেয়েলি হাসির আওয়াজ ভেসে এলো। আমি মনে হচ্ছিল পাথরের মতো জমে গেছি। আমরা দৌড়ে বেরিয়ে এলাম ঘর থেকে, কিন্তু করিডরে নেমে এসে দেখি সিঁড়ির পথটা যেন অন্যরকম লাগছে। নিচের দরজাটা দেখা যাচ্ছে না। মনে হলো করিডরটা যেন লম্বা হয়ে গেছে। শুভ্র পায়ে কাদ্য কাদ্য গলায় বলল, আমরা ফেঁসে গেছি। আমি শান্ত থাকার চেষ্টা করছিলাম, কিন্তু আমার নিজের বুকের ভেতরেও ঝড় বইছে। নীলা আমার হাত শক্ত করে ধরে বলল, অর্ণবদা, এখান থেকে বের হতে হবে, আমি এখানে এক সেকেন্ডও থাকতে চাই না। আমরা একসঙ্গে নিচের দিকে দৌড়তে লাগলাম। হঠাৎ দেখি সিঁড়ির নিচে দাঁড়িয়ে আছে এক মহিলার অবয়ব। লম্বা চুল, সাদা শাড়ি, মুখটা ঢেকে রাখা। আমি হিম হয়ে গেলাম। ওটা নড়ছে না, কিন্তু মনে হলো আমাদের দিকে তাকিয়ে আছে। রুদ্র ফিসফিস করে বলল, ওটা কি মানুষ? ওই মুহূর্তে মহিলা হঠাৎ মাথা তুলে তাকালো। মুখটা দেখা গেল, কিন্তু সেটা মুখ নয়। চোখ, নাক, মুখ কিছুই নেই, যেন সাদা পুরা মোমের মতো। নীলা চেঁচিয়ে উঠল, দৌড়াও! আমরা পাগলের মতো ছুটলাম অন্যদিকে। করিডরের শেষ মাথায় একটা জানলা খোলা ছিল, সেখান দিয়ে লাফ দিয়ে বাইরে বেরিয়ে এলাম। বাইরে এসে হাঁপাতে লাগলাম। চারদিকে অন্ধকার, কিন্তু সেই মহিলা, না, কিছু নেই, কেবল ঝড়ের মতো হাওয়া বইছে। শুভ্র হাঁপাতে হাঁপাতে বলল, আমি বলেছিলাম না, এখানে কিছু আছে, কিছু অভিশপ্ত।
আমরা গ্রামে ফিরতে গিয়ে দেখি রাস্তা কেমন যেন অন্যরকম লাগছে। মাটির পথটা কুয়াশার মধ্যে মিলিয়ে গেছে। হঠাৎ করেই মনে হলো কেউ আমাদের পিছু নিচ্ছে। কানের কাছে ফিসফিস শব্দ, যেন কেউ বলছে, তোমরা এসেছ কেন? রুদ্র হঠাৎ চেঁচিয়ে বলল, কে ওখানে? কেউ নেই, কিন্তু ঝোপের আড়াল থেকে যেন ছায়া নড়ে গেল। আমরা গতি বাড়ালাম। অনেকক্ষণ হাঁটার পর অবশেষে গ্রামের আলো দেখা গেল। গ্রামে ফিরেই বটুকেশ্বরদার বাড়ির সামনে থামলাম। ও আমাদের দেখে হতভম্ব। তোমরা ওই বাড়িতে গিয়েছিলে? কেমন বোকামি করেছ? আমরা যা দেখলাম সব বললাম। বটুকেশ্বরদার চোখ বড় হয়ে উঠল। আমি বলেছিলাম না বাবু, ওই বাড়ি অভিশপ্ত। ওই বাড়িতে একসময় রাজেন্দ্রনাথ চৌধুরী নামে জমিদার থাকতেন। তার পরিবারকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল। তারপর থেকে বাড়িটার চারপাশে মৃতদের আত্মা ঘুরে বেড়ায়। যারা সাহস করে ওই বাড়িতে ঢোকে তাদের ছায়া নাকি আর এই পৃথিবীতে ফিরে আসে না। আমরা চুপচাপ শুনছিলাম। বুকের ভেতর যেন বরফ জমছে। সেদিন রাতে আমরা স্কুল ঘরে ফিরলেও ঘুমোতে পারলাম না। আমি শুয়ে শুয়ে ভাবছিলাম, আজ যা দেখলাম সেটা কি কল্পনা, নাকি সত্যি কিছু আছে ওই বাড়িতে। রাত প্রায় 3টে বাজে। হঠাৎ করেই শুনলাম স্কুল ঘরের বাইরে পায়ের আওয়াজ। আমি উঠে বসে দরজা খুলে তাকালাম। ফাঁকা মাঠ, কিন্তু আবার আওয়াজ হলো, যেন কেউ জানলার বাইরে হাঁটছে। নীলা উঠে বসেছে। ও বলল, তুমি শুনলে? আমি মাথা নাড়লাম। তারপরই হঠাৎ জানলার কাছে হাতের ছাপ পড়ল, লম্বা আঙুলের চিহ্ন, আর হাতটা যেন রক্তে ভেজা। আমরা চিৎকার করে উঠলাম। রুদ্র দৌড়ে এসে দরজা বন্ধ করল। শুভ্র বলল, ওরা ওরা আমাদের পিছু নিয়েছে। আমরা একসঙ্গে বসে ভোর পর্যন্ত অপেক্ষা করলাম। ভোরের প্রথম আলোয় আমরা যেন প্রাণ ফিরে পেলাম। রাতের দুঃস্বপ্নগুলো কি সত্যি ঘটেছিল, নাকি মনের ভ্রম? কিন্তু আমাদের সবার চোখের ভয়, সবার কাঁপা হাত স্পষ্ট করে দিচ্ছিল যে ঘটনাগুলো কল্পনা নয়। আমরা ঠিক করেছিলাম আর কোনো ঝুঁকি নেব না। সকালে দ্রুত ক্যামেরা সরঞ্জাম গুছিয়ে গ্রাম ছাড়ব। কিন্তু ঠিক তখনই রুদ্র বলল, আমরা যদি এখান থেকে পালাই, ফিল্মটা অসম্পূর্ণ থাকবে। সারা রাতের ফুটেজও নেই, কেউ বিশ্বাস করবে না। আমাদের অন্তত কিছু শ্যুট করতে হবে। নীলা চেঁচিয়ে উঠল, তুমি কি পাগল নাকি? কাল রাতে কি হয়েছে দেখনি? রুদ্র গলা চড়িয়ে বলল, আমি জানি, কিন্তু আমরা খালি হাতে ফিরতে পারি না। আমাদের অফিসে প্রমাণ দিতে হবে। আমি তখন দুপক্ষের মধ্যে আটকে। আমি নিজেও ভয় পেয়েছিলাম, কিন্তু অজানা কিছুর প্রতি এক অদ্ভুত টান আমাকে গ্রাস করছিল। মনে হচ্ছিল এই বাড়ির গোপন রহস্য জানতেই হবে। শুভ্র বলল, আমি আর যাচ্ছি না। কাল রাতে যা হয়েছে তাতে আমি আর সেখানে এক কদমও রাখব না। আমরা ঠিক করলাম বিকেল অবধি ভেবে দেখব। গ্রামের লোকদের মধ্যে কৌতূহল বাড়ছিল। কিছু তরুণ ছেলেমেয়ে আমাদের দেখে বলছিল, ওই ছায়ার বাড়ি নিয়ে ঝামেলা করবেন না, অনেকেই গেছে, কেউ ফেরেনি। বটুকেশ্বরদা আবার এলেন। তিনি আমাদের আলাদা করে ডেকে নিয়ে বললেন, তোমরা যদি সত্যিই জানতে চাও তবে ওই বাড়ির কাহিনী শোনো। আমরা ওনার ঘরে বসলাম। তিনি বলতে শুরু করলেন, প্রায় 100 বছর আগে রাজেন্দ্রনাথ চৌধুরী নামের জমিদার এই বাড়ি বানানেন। ধনী, ক্ষমতাবান, কিন্তু ভীষণ নিষ্ঠুর ছিলেন। প্রজাদের ওপর অত্যাচার চালাতেন। একদিন প্রজারা বিদ্রোহ করে। রাতে এই বাড়িতে হামলা হয়। রাজেন্দ্রনাথ, তার স্ত্রী মাধবীলতা আর 2 ছোট ছেলেকে জীবন্ত পুড়িয়ে মারা হয়। সেই থেকে বলে এই বাড়ির দেওয়ালে তাদের অভিশাপ লেগে আছে। যারা ওই বাড়িতে ঢোকে তারা ওই ছায়ার মধ্যে বন্দী হয়ে যায়। বটুকেশ্বরদার চোখে ভয় ছিল। তোমরা যা দেখেছ সেটা মাধবীলতার আত্মা। তার মুখ নেই, কারণ মৃত্যুর সময় তার মুখ ঝলসে গিয়েছিল। আমরা চুপ করে শুনছিলাম। গা ছমছমে ঠান্ডা নেমে এলো বুকের ভেতর।
দুপুরের দিকে আকাশ কালো হয়ে এলো, বৃষ্টি নামার সম্ভাবনা। হঠাৎ আমার মাথায় এক পাগলামি ভর করল। আমি বললাম, আমরা সন্ধে আবার যাব, এবার ঠিকমতো ক্যামেরা নিয়ে, আলো নিয়ে। নীলা অবাক হয়ে তাকালো। তুমি কি একেবারে পাগল? আমি দৃঢ় গলায় বললাম, হ্যাঁ, কারণ আমি জানতে চাই যে গত রাতের সবকিছু সত্যি কিনা। শেষমেশ রুদ্রও রাজি হলো। শুভ্র না চাইলেও আমাদের ছেড়ে একা থাকতে পারছিল না। সন্ধে নামল, মেঘে ঢাকা আকাশ, বৃষ্টি পড়ছে ঝুমঝুম। আমরা টর্চ, ক্যামেরা, সাউন্ড নিয়ে রওনা দিলাম। গ্রামের লোকজন আমাদের যেতে দেখে মাথা নাড়ছিল, কেউ কেউ নাম যজ্ঞ পড়ছিল। বনের ভেতরের পথটা আরও ভয়ঙ্কর লাগছিল এবার। পাতা ঝরছে, বাতাসে পচা গন্ধ, মনে হচ্ছিল কেউ পেছনে হাঁটছে। আমি একবার ঘুরে তাকালাম, অন্ধকার ছাড়া কিছু নেই। ছায়ার বাড়িতে পৌঁছে দেখি দরজাটা খোলা। কাল রাতেও এটা বন্ধ ছিল। কে খুলল? আমরা ভিতরে ঢুকলাম। ভিতরটা আরও অন্ধকার, আরও ঠান্ডা। টর্চের আলোতে দেয়ালের দাগগুলো আরও ভয়ঙ্কর দেখাচ্ছিল। আমরা শ্যুট শুরু করলাম। রুদ্র ক্যামেরা অন করতেই হঠাৎ লেন্সে অদ্ভুত সাদা দাগ দেখা গেল, যেন ধোঁয়ার রেখা। আমরা যতই মুছি দাগটা যাচ্ছে না। ঠিক তখনই ওপরে পায়ের শব্দ, কেউ যেন ধীরে ধীরে সিঁড়ি ভাঙছে। নীলা কেঁপে উঠে বলল, ওরা এসেছে। আমি সিঁড়ির দিকে আলো ফেললাম। সিঁড়ির মাঝপথে একটা ছায়া দাঁড়িয়ে আছে, সেই একই সাদা শাড়ি পরা অবয়ব। এবার তার চোখগুলো জ্বলছে লাল আলোয়। শুভ্র চেঁচিয়ে উঠল, চলো বেরিয়ে যাই। কিন্তু হঠাৎ দরজা বন্ধ হয়ে গেল, ধপ করে। বাড়ির ভেতর ভয়ঙ্কর নীরবতা। আমরা ছুটলাম অন্য পথে। করিডোরের এক কোণায় একটা ঘর খোলা ছিল। ভিতরে ঢুকে দরজা বন্ধ করলাম। কিন্তু ঘরের দেয়ালে অদ্ভুত আঁচড়ের দাগ, যেন কেউ নখ দিয়ে খুঁচিয়েছে। নীলা কেঁপে গিয়ে বলল, এখানে এখানে কেউ ছিল। ঠিক তখনই ঘরের কোণ থেকে কর্কশ হাসির শব্দ। আমরা ঘুরে দেখি ছায়ার ভেতর থেকে একটা মুখ বেরিয়ে আসছে। সেই মুখটা মানুষের নয়, কেমন বিকৃত। আমরা আতঙ্কে দরজা ভেঙে ছুটলাম। সিঁড়ি ভেঙে নিচে নামতে গিয়ে রুদ্র হঠাৎ হোঁচট খেয়ে পড়ে গেল। আমি ওকে ধরতে গেলাম। রুদ্র উঠে দাঁড়িয়ে বলল, কেউ আমাকে টানল। আমি শপথ করে বলছি, কেউ আমার পা ধরে টেনেছে। আমরা মরিয়া হয়ে দৌড়ে বাড়ির বাইরের দরজায় পৌঁছালাম। দরজা খুলতে যাচ্ছি, কিন্তু যেন বাইরের বাতাস আটকে রেখেছে। দরজা নড়ছে না। ঠিক তখন পেছন থেকে একটা কণ্ঠ ভেসে এলো, তোমরা আমাদের বাড়ির ঘরে ঢুকেছ কেন? আমরা পেছন ঘুরে দেখলাম মাধবীলতার বিকৃত মুখ, লাল চোখ আমাদের দিকে এগিয়ে আসছে। আমি প্রায় হাতড়ে দরজা ভেঙে দিলাম, আর তারপর এক ঝটকায় বাইরে বেরিয়ে এলাম। বাইরের ঝড়ে আমরা হাঁপাচ্ছিলাম, কিন্তু একটা অদ্ভুত ব্যাপার ঘটল। আমরা যতই রাস্তা ধরে গ্রামে ফিরতে যাই, রাস্তা বারবার একই জায়গায় ঘুরে আসছে। মনে হচ্ছিল আমরা একটা গোলক ধাঁধায় আটকে গেছি। নীলা কেঁপে গিয়ে বলল, আমরা আমরা এখানে ফেঁসে গেছি, বাড়িটা আমাদের ছাড়ছে না। তখন আমি অদ্ভুত একটা সিদ্ধান্ত নিলাম, বাড়ির রহস্য না জানা পর্যন্ত আমরা বেরোতে পারবো না। বটুকে ঈশ্বরদা বলেছিলেন অভিশাপ, হয়তো ওদের আত্মার শান্তি নেই। আমরা আবার ফিরে গেলাম বাড়ির ভেতর। এবার উঠোনের মাঝের শুকনো কুয়ার কাছে গেলাম। কুয়ার ভিতর তাকিয়ে দেখি কুয়াশার ভিতরে একটা মুখ ভেসে উঠছে। সেই মুখটা বিকৃত, চোখ দুটো ফাঁকা। হঠাৎ করেই কুয়া থেকে এক হাত বেরিয়ে এলো, কালো, শুকনো, যেন কারো পচা হাত। নীলা চিৎকার করে উঠল। শুভ্র দৌড়ে পালাতে যাচ্ছিল, কিন্তু হঠাৎ করে সে পড়ে গেল। তার পা কেউ টানছে। আমি এবং রুদ্র টেনে ওকে তুলে আনলাম। ঠিক তখনই কুয়ার ভিতর থেকে ফিসফিস কণ্ঠ এলো, আমাদের মুক্ত করো। আমরা স্তব্ধ হয়ে গেলাম। আমি বললাম, কাকে মুক্ত করব? কণ্ঠটা ফিসফিস করে বলল, রক্ত, আগুন আর অভিশাপ। বজ্রপাতে শব্দে কণ্ঠ মিলিয়ে গেল। আমরা হতবাক হয়ে দাঁড়িয়ে, মনে হলো বাড়ির প্রতিটি দেয়াল আমাদের দিকে তাকিয়ে আছে। তখনই হঠাৎ দরজা বন্ধ হয়ে গেল, আর জানালার বাইরে যেন কেউ ছায়া ফেলল। দরজা হঠাৎ বন্ধ হয়ে যাওয়ায় আমরা আতঙ্কিত হয়ে পড়েছিলাম। চারপাশে যেন অদ্ভুত চাপা অন্ধকার জমে উঠেছে। বাতাসে এক ধরনের গুমোট গন্ধ, যেন পুরনো রক্ত আর ছাই মিশে আছে। নীলা ফিসফিস করে বলল, অর্ণবদা, আমি পারব না, এখানে আর এক মুহূর্ত থাকতে পারব না।
কিন্তু আমার মনের ভেতর তখন একটা অদ্ভুত টান কাজ করছিল। মনে হচ্ছিল এই বাড়ির রহস্য না উন্মোচন করলে আমরা কেউ বাঁচব না। রুদ্র হঠাৎ ক্যামেরাটা তুলে নিয়ে চারপাশে শ্যুট করতে শুরু করল। ক্যামেরা স্ক্রিনে আমরা যা দেখলাম সেটা আমাদের রক্ত হিম করে দিল। আমাদের চারপাশে ছায়ার মতো কিছু অবয়ব ঘুরে বেড়াচ্ছে। নগ্ন চোখে কিছু দেখা যাচ্ছে না, কিন্তু ক্যামেরায় স্পষ্ট ধোঁয়াতে অবয়ব ভেসে বেড়াচ্ছে, যেন ওরা আমাদের ঘিরে ধরছে। শুভ্র ফিসফিস করে বলল, এরা আমাদের ছাড়বে না। ঠিক তখনই সিঁড়ির ওপরের ঘর থেকে ভেসে এলো এক করুণ কান্নার শব্দ। সেই কান্নায় ছিল হাহাকার, ব্যথা, অভিশাপ। আমরা তাকাতেই দেখলাম সিঁড়ির ধাপে এক ছোট বাচ্চার অবয়ব বসে আছে। বাচ্চাটা মাথা নিচু করে কাঁদছে। আমি ভয়ে গলা শুকিয়ে গেল ওর দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলাম, তুমি তুমি কে? ধীরে ধীরে বাচ্চাটা মাথা তুলল, আর আমরা সবাই একসঙ্গে চেঁচিয়ে উঠলাম। তার মুখে কোনো চোখ নেই, নাক নেই, কেবল গহ্বরের মতো ফাঁকা কালো দাগ। বাচ্চাটা হঠাৎ করেই 4 হাত পায়ে ভর দিয়ে ভয়ঙ্কর গতিতে আমাদের দিকে ছুটে এলো। নীলা চিৎকার করে আমার হাত চেপে ধরল। আমি মরিয়া হয়ে দরজা খুলতে গেলাম। এবার দরজাটা হঠাৎ নিজেই খুলে গেল, যেন কেউ ভেতর থেকে ঠেলে দিল। আমরা দৌড়ে বাইরে এলাম। ঝড় বৃষ্টি বাড়ছে, বিদ্যুৎ চমকাচ্ছে, কিন্তু তাতে আরও ভয়ঙ্কর কিছু চোখে পড়ল। বাড়ির চারপাশে মাটির ওপর অনেকগুলো ছায়া নড়ছে, যেন অদৃশ্য মানুষের পদক্ষেপ। রুদ্র পাগলের মতো ক্যামেরায় সব রেকর্ড করতে লাগলো। ক্যামেরার ব্যাটারি গরম হয়ে গেল, যেন ভেতরে আগুন জ্বলছে। আমরা সেটা ছেড়ে দিয়ে পিছিয়ে এলাম। আমাদের গাড়ি গ্রামের প্রান্তে রাখা ছিল। আমরা দৌড়ে সেখানে পৌঁছলাম, কিন্তু গাড়ির সব চাকা ফাঁকা, যেন কেউ বাতাস ছেড়ে দিয়েছে। শুভ্র চেঁচিয়ে উঠল, আমরা ফেঁসে গেছি। ঠিক তখনই গ্রামের দিক থেকে হেঁটে এলেন বটুকেশ্বর দা। তিনি হাঁপাতে হাঁপাতে বললেন, তোমরা বাড়িটার ভেতরে গিয়েছিলে আমার? আমি মাথা নাড়লাম, হ্যাঁ, কিন্তু ওখানে কিছু আছে, ওরা শান্ত নয়। বটুকেশ্বরদা নিচু গলায় বললেন, ওদের শান্ত করতে হলে প্রার্থনা করতে হবে, ওদের কবরের কাছে গিয়ে মাটি ছুঁয়ে ক্ষমা চাইতে হবে। আমি অবাক হয়ে বললাম, কবর কোথায়? বটুকেশ্বরদা অন্ধকারে আঙুল তুললেন, ওই বাড়ির পিছনে একটা পুরানো শ্মশান আছে, ওখানেই রাজেন্দ্রনাথদের দেহ মাটি চাপা দেয়া হয়েছিল। আমরা না চাইলেও আবার রওনা দিলাম বাড়ির পিছনের দিকে। বাড়ির পিছনের শ্মশানটা যেন মৃত্যুর থেকেও বেশি নীরব। কুয়াশার মধ্যে কয়েকটা ভাঙা সমাধিফলক দাঁড়িয়ে আছে। বাতাসে এক অদ্ভুত ঠান্ডা, আর দূরে শিয়ালের ডাক। হঠাৎ বাতাসে ভেসে এলো মেয়েলি কণ্ঠ, আমাদের মুক্ত করো। আমার কাঁপতে কাঁপতে গলা শুকিয়ে গেল। আমি মাটিতে হাঁটু গেড়ে হাত ছুঁয়ে বললাম, তোমাদের যা কষ্ট, আমরা ক্ষমা চাইছি, আমাদের ছেড়ে দাও। ঠিক তখনই মাটি থেকে এক কালো কুয়াশা বেরোতে লাগল। সেই কুয়াশা যেন আকার নিল রাজেন্দ্রনাথের মুখের। চোখ দুটো জ্বলছে লাল আগুনের মতো। তোমরা চলে যাও, না হলে তোমরাও ওদের মতোই বন্দী হবে। আমরা একসঙ্গে পিছিয়ে গেলাম, কিন্তু নীলা তখন কাঁদছিল। দেখো, ওরা কত কষ্ট পাচ্ছে, আমাদের কিছু করতে হবে। আমি কিছু বলার আগেই রুদ্র চেঁচিয়ে উঠল, তুমি কি পাগল? এখানে দাঁড়িয়ে থাকলে আমরা সবাই মরে যাব। ঠিক তখনই বজ্রপাত হল, আর সঙ্গে সঙ্গে মাটির নিচ থেকে শিকলের মতো কিছু বেরিয়ে এসে আমাদের পায়ে জড়িয়ে ধরল। শুভ্র মাটিতে লুটিয়ে পড়ে চেঁচাতে লাগল। আমি মরিয়া হয়ে মাটি খুঁড়তে লাগলাম। হাতের নখে কাদা লেগে গেল। হঠাৎ একটা পুরনো পেতলের তাবিজের মতো কিছু বেরিয়ে এলো। বটুকেশ্বরদা দূর থেকে চেঁচিয়ে বললেন, ওটা নাড়িও না, ওটাই অভিশাপের কেন্দ্র। কিন্তু ততক্ষণে দেরি হয়ে গেছে। তাবিজটা হাতে নেওয়া মাত্র চারপাশের বাতাস আরও ভারী হয়ে উঠল। কুয়াশার মধ্যে অসংখ্য ছায়া ভেসে উঠল, যেন শত শত আত্মা একসঙ্গে ফুঁসে উঠছে। আমরা দৌড়ে পালাতে লাগলাম। ঝড়ের শব্দে কানে কিছু শোনা যাচ্ছিল না। পিছনে তাকিয়ে দেখি সেই সাদা শাড়ি পরা মহিলা আমাদের পিছু নিয়েছে। মুখটা নেই, কিন্তু তার শূন্য চোখের গহ্বর যেন আগুন ছুড়ছে। আমরা স্কুল ঘরে ফিরে এসে দরজা বন্ধ করলাম। সবাই হাঁপাচ্ছি। নীলা ফিসফিস করে বলল, ওরা ওরা আমাদের ছেড়ে দেবে না। রুদ্র বলল, আমি ফিল্মটা বানাবো না, আমি এই জায়গা ছেড়ে পালাচ্ছি।
কিন্তু গাড়ি ছাড়া আমরা কোথায় যাব? রাতটা ছিল আমাদের জীবনের সবচেয়ে ভয়ঙ্কর রাত। রাত 1টা নাগাদ জানালার বাইরে ঠক ঠক শব্দ হলো। মনে হলো কেউ কাঁচে হাত বুলিয়ে যাচ্ছে। তারপর ধীরে ধীরে সেই হাতের ছাপ লাল হয়ে উঠল। নীলা চিৎকার করে আমার গায়ে লেপটে গেল। আমি তাকিয়ে দেখি কাঁচের বাইরে সেই একই সাদা মুখবিহীন মহিলা দাঁড়িয়ে। হঠাৎ করেই জানালা ফেটে গেল। বাতাসের ঝাপটা আমাদের ভেতরে ঠেলে দিল। শুভ্র চেঁচিয়ে উঠল, ওরা ঢুকে পড়ছে। আমরা মরিয়া হয়ে দরজা খোলার চেষ্টা করলাম, কিন্তু বাইরে গিয়ে দেখি স্কুলের উঠোনে অসংখ্য ছায়া নড়ছে, যেন অদৃশ্য মানুষ হেঁটে বেড়াচ্ছে। মহিলার বিকৃত হাসি ভেসে এলো, তোমরা আমাদের ঘর ভেঙেছ, এখন তোমরা আমাদের সঙ্গে থাকবে। আমরা তখন সিদ্ধান্ত নিলাম, এই জায়গা থেকে পালাতে হলে অভিশাপ ভাঙতেই হবে। বটুকে সর্দা বলেছিলেন আগুন আর রক্ত দিয়ে অভিশাপ ভাঙা যায়। আমরা আবার দৌড়ে গেলাম ছায়ার বাড়ির দিকে। বাড়ির ভেতরে ঢুকতেই দেখি উঠোনের কুঁয়ো থেকে আগুনের মতো আলোর ঝলক আসছে। আমরা তাবিজটা কুঁয়োর মধ্যে ছুড়ে দিলাম। মুহূর্তেই বাড়ি কেঁপে উঠল, যেন মাটির নিচ থেকে গর্জন উঠছে। তখনই চারপাশের ছায়াগুলো একে একে মিলিয়ে যেতে লাগল। সাদা শাড়ির মহিলা দাঁড়িয়েছিল সিঁড়ির মাথায়। সে ধীরে ধীরে হাত তুলল, তার মুখে এক অদ্ভুত শান্তির আভা ফুটে উঠল, আর তারপরই সে মিলিয়ে গেল অন্ধকারে। আমরা হাঁপাতে হাঁপাতে বাইরে এলাম। রুদ্র বলল, শেষমেশ আমরা বেঁচে গেলাম। কিন্তু আমি জানি সেই রাতের অভিশাপ এখনো আমাদের মনে রয়ে গেছে। সেই রাতের পর আমরা সকলে ভেবেছিলাম অভিশাপ ভেঙে গেছে। তাবিজটা কুঁয়োর মধ্যে ফেলে দেবার পর ছায়ারা মিলিয়ে গিয়েছিল, আর সাদা শাড়ির মহিলার আত্মা শান্তির আভা নিয়ে অদৃশ্য হয়েছিল। কিন্তু ভোরবেলা যখন আমরা গ্রাম ছাড়ার প্রস্তুতি নিচ্ছিলাম, তখনই অদ্ভুত কিছু ঘটতে শুরু করল। রুদ্র ক্যামেরাটা আবার চালু করল ফুটেজ চেক করার জন্য। আমরা যা দেখলাম তাতে রক্ত হিম হয়ে গেল। ক্যামেরায় রাতের সব ফুটেজ ঠিক আছে, কিন্তু আমাদের মুখগুলো বিকৃত। প্রতিটি ফুটেজে দেখা যাচ্ছে আমরা হাসছি, অথচ আমাদের চোখে চোখ নেই, শূন্য গহ্বর। নীলা আতঙ্কে ক্যামেরা ছুঁড়ে ফেলল। এটা কি করে হলো? আমার মনে তখন সন্দেহ জাগল। তাবিজ নষ্ট হলেও অভিশাপ পুরোপুরি যায়নি। হয়তো আমরা নিজেই ওই ছায়ার অংশ হয়ে গেছি। সকাল গড়িয়ে দুপুর এলো। আমরা গ্রাম ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নিলাম। কিন্তু গ্রামের প্রান্তে পৌঁছে দেখি রাস্তা বন্ধ। নদীর স্রোত বেড়ে গিয়ে পাকা রাস্তা ভেঙে গেছে। কোনো যানবাহন আসছে না। বটুকাশ্বরদা আমাদের কাছে এসে গম্ভীর গলায় বললেন, অভিশাপ কেবল বাড়ির নয়, তোমাদের গায়েও লেগে গেছে। ওই ছায়ারা এখন তোমাদের সঙ্গে বাঁধা। আমি বিস্মিত হয়ে জিজ্ঞেস করলাম, তাহলে আমরা কি করব? তিনি চুপ করে আমার দিকে তাকিয়ে বললেন, একটা উপায় আছে, তবে সেটা ভয়ঙ্কর। আমরা ওনার ঘরে বসে শুনলাম যে উপায়টা। রাজেন্দ্রনাথের পরিবারের আত্মা শান্তি পায়নি, কারণ মৃত্যুর পর তাদের দেহ পুড়িয়ে ফেলা হয়নি, বরং অভিশাপ দিয়ে মাটি চাপা দেওয়া হয়েছিল। যতক্ষণ না সেই কঙ্কালগুলো খুঁড়ে বের করে পবিত্র আগুনে দাহ করা হচ্ছে, ততক্ষণ অভিশাপ থাকবে। নীলা কেঁপে গিয়ে বলল, তাহলে আমাদের ওই শ্মশান খুঁড়ে হাড় বের করতে হবে? বটুকেশ্বরদা মাথা নাড়লেন, হ্যাঁ, রাত নামার আগেই কাজটা শেষ করতে হবে, না হলে ওরা জেগে উঠবে। আমরা বিকেলেই প্রস্তুতি নিলাম। বৃষ্টিতে মাটি কাদা হয়ে গেছে। হাতে কুড়াল আর লণ্ঠন নিয়ে শ্মশানে গেলাম। আকাশে মেঘের গর্জন, বাতাসে অদ্ভুত গন্ধ। প্রথমে রাজেন্দ্রনাথের সমাধি খুঁড়তে শুরু করলাম। মাটি খুঁড়তে খুঁড়তে মনে হচ্ছিল অদ্ভুত ঠান্ডা শিকল আমাদের পায়ের কাছে ঘুরছে। শুভ্র কয়েকবার পেছন ফিরে তাকিয়েছে। সে বলছিল, আমার মনে হচ্ছে কেউ আমাদের দেখছে। ঘাম ঝরতে ঝরতে মাটি খুঁড়তে খুঁড়তে অবশেষে একটা পুরনো কাঠের বাক্স পেলাম। বাক্সটা তুলে আনার সঙ্গে সঙ্গে চারপাশের বাতাস কেঁপে উঠল, যেন মাটির নিচ থেকে হাহাকার ভেসে আসছে। বাক্সটা খুলতেই ভিতরে শুকনো হাড়গোড়। খুলি দেখে বোঝা গেল এটা রাজেন্দ্রনাথের। নীলা কেঁপে উঠল, কিন্তু আমি ঠান্ডা গলায় বললাম, এগুলোই অভিশাপের শিকড়। আমরা শুকনো কাঠ জড়ো করে আগুন জ্বালালাম। আগুন ধরানো মাত্রই অদ্ভুত ঘটনা ঘটল। শ্মশানের চারপাশে কালো ছায়া ভিড় জমাতে লাগল। সাদা শাড়ি পরা মহিলা আবার হাজির হলেন। তার মুখে এবার ব্যথার ছাপ, কিন্তু আগের মতো ভয়ঙ্কর নয়। আমি হাত জোড় করে বললাম, আমরা তোমাদের মুক্ত করতে চাই, আমাদের ক্ষমা করো।
মহিলা ধীরে ধীরে আগুনের দিকে তাকালেন, তার চোখে জল ভাসছে। আগুনে হাড়গুলো পড়া মাত্রই এক প্রবল ঝড় বয়ে গেল। আমরা সবাই মাটিতে লুটিয়ে পড়লাম। ঝড় থেমে গেলে দেখি আগুন নিভে গেছে, হাড়গুলো সম্পূর্ণ ভস্মে পরিণত হয়েছে। মহিলা আর নেই, শুধু বাতাসে যেন একটা মৃদু হাসি ভেসে রইল। আমরা হাঁপাতে হাঁপাতে দাঁড়ালাম, মনে হলো একটা বিশাল বোঝা নেমে গেছে বুক থেকে। কিন্তু এটাই শেষ নয়। রাত বাড়ার সঙ্গে সঙ্গে আবার অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করল। স্কুল ঘরে ফিরে আসার পর দেখি আমাদের 4 জনের ছায়া কেমন যেন অদ্ভুত। ছায়াগুলো নড়ছে, কিন্তু আমরা নড়ছি না। রুদ্র ভয়ে ফিসফিস করে বলল, আমরা কি অভিশাপের অংশ হয়ে গেছি? আমি কিছু বলার আগেই ছায়াগুলো ধীরে ধীরে লম্বা হতে লাগল। তারপর দেয়াল বেয়ে উঠে আমাদের দিকে তাকিয়ে দাঁড়িয়ে রইল। শুভ্র চিৎকার করে উঠল, এরা আমাদের ছেড়ে যাবে না। আমরা মরিয়া হয়ে স্কুলঘর ছেড়ে আবার ছায়ার বাড়ির দিকে দৌড়ালাম। ছায়ার বাড়িতে ঢুকে দেখি বাড়িটা একেবারে ফাঁকা, কিন্তু ভিতর থেকে অদ্ভুত শব্দ আসছে, যেন কেউ গুনগুন করছে। আমরা টর্চের আলোতে ধীরে ধীরে এগোতে লাগলাম। উঠোনে এসে কুয়োর কাছে দাঁড়ালাম। কুয়োটা আগের চেয়ে অন্ধকার, গভীর। হঠাৎ ভিতর থেকে মেয়েলি কণ্ঠ ভেসে এলো, তোমরা আমাদের মুক্ত করেছ, কিন্তু তোমাদের দাগ মুছতে হবে। আমি চিৎকার করে বললাম, কি দাগ? উত্তর এলো, যখন তোমরা আমাদের ঘরে ঢুকেছিলে তোমাদের ছায়া এখানে বন্দী হয়েছে। ছায়া মুক্ত না করলে তোমরা মরবে। আমরা বুঝলাম শেষ পরীক্ষা বাকি। কুয়োর তল থেকে এক অদ্ভুত লাল আলো উঠছে। আমি নিচু হয়ে কুয়োর ভেতরে তাকালাম। দেখতে পেলাম 4টা ছায়া কুয়োর দেয়ালে ঝুলছে, আমাদের নিজেদের ছায়া। বিনা দ্বিধায় আমি বাঁশের দড়ি বেঁধে কুয়োর ভেতরে নামতে লাগলাম। বুক কাঁপছিল, কিন্তু জানতাম এটাই একমাত্র উপায়। নিচে নামতেই কানে অদ্ভুত গুঞ্জন শোনা গেল, যেন শত শত ফিসফিস আওয়াজ একসঙ্গে বলছে, তুমি ফিরবে না। আমি ছায়াগুলোর কাছে গিয়ে হাত বাড়ালাম। মুহূর্তে ঠান্ডা এক ধাক্কা আমার হাত পুড়িয়ে দিল, কিন্তু আমি ছাড়লাম না। ধীরে ধীরে ছায়াগুলো মিশে গেল আমার শরীরে। ওপরে ওঠার পর দেখি রুদ্র, নীলা, শুভ্র 3 জনই অজ্ঞান হয়ে পড়েছে। আমি ওদের জাগালাম। সবাই কাঁপছে, কিন্তু ওদের চোখের ভয় যেন একটু কমেছে। আমরা বুঝলাম অভিশাপ শেষ হয়েছে। সকাল। পরদিন সকালে গ্রামটা যেন অন্যরকম লাগল। আকাশ পরিষ্কার, বাতাসে কোনো অদ্ভুত গন্ধ নেই। বটুকেশ্বরদা এসে আমাদের কাঁধে হাত রেখে বললেন, তোমরা যা করেছ তা কেউ করতে পারত না, তোমরা আত্মাদের মুক্ত করেছ। আমরা হালকা হাসলাম, কিন্তু মনে মনে জানি সেই রাতের ছায়া চিরকাল আমাদের মনে থেকে যাবে। কয়েক মাস পরে কলকাতায় ফিরে আমরা ডকুমেন্টারিটা সম্পূর্ণ করলাম, কিন্তু রুদ্র প্রায়ই বলতো, ফুটেজগুলোতে এখনও কিছু অদ্ভুত দেখি। মাঝে মাঝে মনে হয় সাদা শাড়ির মহিলা ক্যামেরার পেছনে দাঁড়িয়ে তাকিয়ে আছে। নীলাও রাতের বেলা হঠাৎ হঠাৎ দুঃস্বপ্ন দেখে চমকে ওঠে। আমি নিজেও অনেক সময় আয়নায় তাকালে দেখি আমার ছায়া এক মুহূর্তের জন্য দেরি করে নড়ে। হয়তো অভিশাপ পুরোপুরি শেষ হয়নি, হয়তো ছায়ারা এখনও আমাদের সঙ্গে আছে।